শিক্ষার মূল উদ্দেশ্য হল আমাদের মনের উন্নয়ন নয়, বরং মানবতার উন্নয়ন। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, তোমাদের ঠিক রুটিন অনুসারেই আমরা আজকে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান বিষয়ের টার্গেট প্রশ্ন সংকলন এই বইটির ভৌতবিজ্ঞানের যে প্র্যাকটিস সেট রয়েছে সেটা নিয়ে আমরা চলে এসেছি। স্কুলটি বারামোহনপুর হাই স্কুল। আমরা এই স্কুলের দুটো পার্ট করেছি, যেটা আমরা কন্টিনিউ করে আসছি, যে দুটো পার্টে আমরা অ্যান্সারগুলো সলিউশন দেখছি। আজকে আমরা এমসিকিউ তার সঙ্গে কিছু সংক্ষিপ্ত উত্তর দাও প্রশ্নগুলো আমরা করে নেব, এবং তার সঙ্গে তো অতি সংক্ষিপ্ত থাকছেই। ওকে, আচ্ছা, আমাদের এই ক্লাসের মধ্যে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার, আর যারা পুরানো তো তারা জানোই যে ক্লাস 9 মানে তোমাদের জন্য মঙ্গল, বৃহস্পতি, শনি, এবং ক্লাস 10-এর জন্য সোম, বুধ, শুক্র ঠিক সকাল 7টাতে শুধুমাত্র ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর তোমরা একটা করে ক্লাস পেয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমরা ক্লাসটা নিয়ে শুরু করতে যাচ্ছি। এর আগে আমরা একটা স্কুল কমপ্লিট করে ফেলেছি, আজকে আমরা দ্বিতীয় স্কুল নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথম কোশ্চেন কি বলছে? 1.1 স্থিতিস্থাপক গুণাঙ্ক মাত্রাগতভাবে প্রদত্ত কোনটির সমতুল্য? সেটি পীড়ন। ওকে, নেক্সট, প্রদত্ত দৈর্ঘ্য পরিমাপের এককগুলির মধ্যে ক্ষুদ্রতম কোনটি? সেটি ফার্মি। নেক্সট, আচ্ছা, এটা কোনটার কতটা কি বলে দেই। এই পারসেক, এটা হচ্ছে 3.086 ইন্টু 10⁻16 মিটার। নেক্সট, যেটা মাইক্রন রয়েছে 10⁻⁻6 মিটার। অ্যামস্ট্রং রয়েছে এটা 10⁻⁻10 মিটার। নেক্সট, যেটা ফার্মি রয়েছে, যেটা বললাম, এটা 10⁻⁻15 মিটার। ওকে, সব থেকে ছোট একক হচ্ছে ফার্মি। পরবর্তী একটা ম্যাথমেটিক্যালের সমস্যা দেওয়া রয়েছে, এটার অ্যান্সারটা আমরা নেক্সট পেজে প্রশ্নটা তুলে রেখেছি যাতে তোমাদের ঠিকভাবে বোঝানো যায়। এখানে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, একটু কালারটা চেঞ্জ করে নিই। M1 ও M2 ভর বিশিষ্ট দুটি বস্তুকণার গতিশক্তি সমান, তাদের ভরবেগের অনুপাত কত? এটি আমরা টাইপিংয়ে m স্কয়ার করেছি, মানে m⁴ করে হয়ে গেছে, এটা হচ্ছে সব নিচে হবে। ওকে, আচ্ছা, এবার আমরা অ্যান্সারটা নিয়ে দেখব। বলেছে দুটি ভর। প্রথমত প্রশ্নটি পড়েই আমাদের মনে হচ্ছে দুটি বস্তু, ফার্স্ট বস্তু এবং সেকেন্ড ধরলাম। তাহলে প্রথমটার জন্য ভর m সমান বলেছে m1, দ্বিতীয়টার জন্য বলেছে m2। ওকে, বলছে এটির গতিশক্তি সমান। গতিশক্তিকে আমরা E দ্বারা চিহ্নিত করি। প্রথম বস্তুটার জন্য যেহেতু দেখছি তাই আমরা E1 এবং দ্বিতীয় বস্তুটার জন্য E2 দিলাম। এটি হচ্ছে সমান, তাই প্রথম ক্ষেত্রেও E প্রয়োগ করলাম, দ্বিতীয় ক্ষেত্রেও E প্রয়োগ করলাম। নেক্সট বলছে ভরবেগের অনুপাত কত, মানে P সমান জিজ্ঞাসা চিহ্ন, P1 সমান জিজ্ঞাসা চিহ্ন, P2 সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা এখানে যে সমীকরণটা ইউজ করব, আমরা জানি যে P ভরবেগের সমীকরণ √2mE। ওকে, তাহলে এখানে আমরা প্রথমটার ক্ষেত্রে যেহেতু করছি তাই E1 করি, বা E1 ছাড়া তোমরা সরাসরি E করে দিতেও পারো, কোনো সমস্যা নেই। এটি তাহলে E1 এর মান হয়ে যাচ্ছে। আচ্ছা, m এর মান প্রথমটার জন্য m1 এবং প্রথমের E1 এর মান E। ওকে,
নেক্সট পরবর্তী ঠিক একই রকমের সমীকরণ আমরা ইউজ করব, 2me দ্বিতীয়টার জন্য E2, রুট 2m এর মান দ্বিতীয় ক্ষেত্রের জন্য m2 এবং E2 এর মান E। এখন আমাদের বলেছে দুজনের অনুপাত নির্ণয় করতে। ওকে, আচ্ছা আমরা এটাকে আরও একভাবে করতে পারি। আচ্ছা আমরা এটাকেই কন্টিনিউ করি, এই পদ্ধতিটাকেই আমরা তাহলে যেটা নির্ণয় করব যে P1 বাই P2 দুজনের অনুপাত নির্ণয় করব। ওকে, P1 এর মান √2m1 E এবং P2 এর মান যেটা নির্ণয় হয়েছে √2m2 E। ওকে, আমরা রুটের ভিতরে সরাসরি কেটে ফেলতে পারি, না হলে আমরা এভাবেও করতে পারি। এই যে রুটটি রয়েছে এদিকে এলে স্কয়ার হয়ে যাবে, P1 স্কয়ার বাই P2 স্কয়ার সমান থাকছে 2m1 E বাই 2m2 E। এখানে ই কেটে গেল, 2 কেটে গেল, তাহলে থাকছে কি P1 স্কয়ার বাই P2 স্কয়ার সমান m1 m2। আমরা নেক্সট এগুলো হচ্ছে বা হবে সব। ওকে, নেক্সট পরের স্টেপে আমরা করতে পারি বা P1 বাই P2, এই যে স্কয়ারটা রয়েছে এদিকে এলে রুট হয়ে যাবে √m1 m2। তাহলে আমাদের যে অনুপাতটি দাঁড়াচ্ছে P1 অনুপাত P2 সমান √m1 অনুপাত √m2। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আর আমরা এখানে এই যে রুটটাকে অপোজিটে নিয়ে এসেছি, তারপরে কাটাকাটি করেছি, তোমরা সরাসরিও কাটাকাটি করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে √m1 অনুপাত √m2। তাহলে আমরা এখানে মার্ক করে নেব অপশান সি। নেক্সট বলছে যে পদ্ধতিতে পেট্রোলিয়াম পরিশোধন করা হয়ে থাকে সেটি কোন পদ্ধতি? সেটি আংশিক পাতন। পরবর্তী, ত্বরণ সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ লেখচিত্রটি কিসের হয়ে থাকে? সেটি বেগ। কিভাবে জানলাম? আমরা ত্বরণ সময় এর যে সমীকরণটি আমরা বলতে পারি v² সমান as, এই সমীকরণটা থেকে ত্বরণ এ এবং সরণ এস, তার সঙ্গে কে সম্পর্কে রয়েছে বেগ ভি। ওকে, নেক্সট, আচ্ছা এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, এটির সমস্যাটাও আমরা সমাধানটা দেখে নিই। কার্বন ডাই অক্সাইড মানে CO2 অণুতে কার্বনের শতকরা পরিমাণ কত? আমরা এখানে এই CO2 এর আণবিক ভরটা নির্ণয় করব। আণবিক ভর কার্বনের জন্য 12 হয়, প্লাস ও এর জন্য 16, দুটি ও রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম। তাহলে লিখতে পারি 12 প্লাস 16 দুগুণে 32 সমান পাচ্ছি 44। বলেছে কার্বন, তাহলে শুধু কার্বন এর আণবিক ভর সমান হয়ে থাকে, আমরা এখানেই যেটা ইউজ করেছিলাম যে 12। এখন আমাদের নির্ণয় করতে হবে যে 44 গ্রামের মধ্যে 12 গ্রাম কত পার্সেন্ট হয়ে থাকে। আমরা এখানে লিখতে পারি যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কার্বন থাকে 12 গ্রাম। ওকে, এটাই তো আমরা নির্ণয় করেছি যে 44-এর মধ্যে 12 গ্রাম কার্বন রয়েছে শুধু, আর বাকি যেটা 32 গ্রাম সেটা অক্সিজেন। এখন আমরা দেখব যে 100 গ্রাম কার্বন ডাই অক্সাইড এ কার্বন থাকে কতটা? 12/44 গুণিতক 100।
আমরা যদি কাটাকাটি করি, এটা 2 6 12, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আবারও 2 দিয়ে যাবে, 2 3 6, 2 1 2, 2 1 2। আচ্ছা, আর কাটাকাটি যাবে না, তাহলে 100 গুণিতক 3 করলে 300/11। আচ্ছা, এটাকে আমরা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 27.27 গ্রাম। তাহলে এটা যদি আমরা শতকরা হিসাবে লিখতে পারি যে 27.27%, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অপশান সি সঠিক উত্তর। আমরা তাহলে এখানে মার্ক করে নিই অপশান সি। নেক্সট পরবর্তী বলছে কড লিভার অয়েল একটি ড্যাশ, এটি একটি ইমালশন। তারপরে সোনারে আমরা ব্যবহার করে থাকি শব্দোত্তর শব্দ। নেক্সট এইজ মানে হাইড্রোজেন, যার মাথাতে 2 মানে মাথায় মানে এটা হচ্ছে ভর সংখ্যা 2 এবং নিচে হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক 1। তারপরে দিচ্ছে হিলিয়াম 3 2। নিউক্লাইড দ্বয়ের মধ্যে সম্পর্কের নাম কি? এখানে আমরা দেখতে পাচ্ছি নিচটা সবসময় প্রোটন হয়ে থাকে এবং উপরেরটার মধ্যে নিউট্রন এবং প্রোটন দুজন একসঙ্গে রয়েছে। তাহলে এই নিউটন থেকে, এই ভর সংখ্যা থেকে যদি আমরা, আচ্ছা তোমাদের এটা একটু ভালো ক্লিয়ারভাবে বুঝিয়ে দিই, যে এইচ যার মাথাতে 1 এবং নিচে মাথাতে 2 এবং নিচে 1 রয়েছে, এদিকে হচ্ছে এইজি যেখানে 3 এবং 2 রয়েছে। এবারে এই নামকরণটা বা এই সংখ্যাগুলো কীরকম লেখা হয়ে থাকে? উপরে হচ্ছে ভর সংখ্যা থাকে, নিউটন প্লাস প্রোটন দুজনের যোগফল 2 হয়, আর নিচে থাকে শুধু প্রোটন। তাহলে আমরা বলতে পারি n প্লাস পি সমান পি। ওকে, আচ্ছা সমান পি বলছি, আচ্ছা এখানে এই n প্লাস পি সমান 2। ওকে, আর পি এর মান কত রয়েছে, মানে নিচেরটা 1, তাহলে n পি এর কাছে 1 দিয়ে দিলাম 2, তাহলে n শুধু কত হচ্ছে, এটা মাইনাসে চলে এলে এদিকে 1 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রথমটার জন্য। ওকে, নেক্সট দ্বিতীয়টার জন্য ঠিক একই রকমের নামকরণ হয়ে থাকে। উপরে থাকে নিউটন প্লাস প্রোটন আর নিচে থাকে শুধু প্রোটন। তাহলে ঠিক একই রকমের n প্লাস পি সমান বলেছে 3 এবং পি এর মান বলেছে 2, তাহলে n প্লাস পি এর কাছে 2 দিলাম সমান 3। n এটি প্লাস 2 রয়েছে, উল্টো দিকে এলে মাইনাস হয়ে যাবে, এটি হচ্ছে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম ক্ষেত্রেও নিউটন 1, দ্বিতীয় ক্ষেত্রেও নিউটন 1। আর যখন নিউটন সমান থাকে তখন তাকে আমরা বলে থাকি যে আইসোটোন বলে থাকি, টোন। নিউটন যেহেতু সমান টোন বলবো। আচ্ছা, তাহলে ওটাই আমরা এখানে করব, যে অপশান এ আইসোটোন। নেক্সট লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে, সেটি Mg ম্যাগনেসিয়াম। পরবর্তী ব্ল্যাকফুট ডিজিট হয় কোন পদার্থের দূষণের ফলে? আর্সেনিক। তারপরে যে পরিমাণ কার্যের বিনিময়ে 1 ক্যালোরি তাপ পাওয়া যায় সেটি 4.2 আর্গ। পরবর্তী অস্থায়ী ক্ষরতা সৃষ্টিকারী লবণটি হল অপশান সি। ওকে, CaHCO3 এখন আমরা পরবর্তী 2 দাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে কি বলছে একটু দেখে নিই। প্রথমেই প্রশ্ন যেটা রয়েছে, তরলের পৃষ্ঠটান কাকে বলে? আমরা এখানে তুলে ধরেছি। যাই হোক, এটা একটা পুরানো বই থেকে কপি করেছি, একটু হচ্ছে নিচে দাগ দেওয়া আছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। ওকে, যে কোনো তরলের মুক্ত পৃষ্ঠে সব সময় একটা
টান ক্রিয়া করে এবং তরল পৃষ্ঠ একটা টান করা পাতলা পর্দার মতো আচরণ করে। তরলের মুক্ত পৃষ্ঠে সর্বদা ক্ষুদ্রতম ক্ষেত্রফলে সংকুচিত হতে চেষ্টা করে। তরল পৃষ্ঠের এই টানকেই আমরা বলবো পৃষ্ঠটান। পরবর্তী, স্প্রিং এর বল ধ্রুবকের এসআই একক কি? নিউটন ইন্টু মিটার ইনভার্স, বা একে আমরা বলতে পারি নিউটন পার মিটার। নেক্সট, শব্দ তরঙ্গের কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক কি? যে ভি সমান এন ল্যামডা। এখানে ভি হচ্ছে তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, কম্পাঙ্ক হচ্ছে এন। পরবর্তী, সুস্থ মানুষের ক্ষেত্রে শব্দের প্রাবল্যের নিরাপদ মাত্রা কত? সেটি 45 ডেসিবেল। নেক্সট, দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় এমন একটি কলয়েডের নাম। যেমন বলছি, ভাতের ফ্যান হয়ে থাকে, জল এবং সর্ষের তেল একসঙ্গে মিশালে আমরা যে তরলটি পাবো সেটিও হয়, যেটা রান্নার সময় আমরা ইউজ করে থাকি। এরপরেও আমরা পোশাক পরিষ্কার করার সময় ডিটারজেন্ট যুক্ত জল, এইগুলো হয়ে যাবে। তো তার মধ্যে আমি এখানে একটা দুটো লিখে দিচ্ছি, যে ভাতের ফ্যান, জল প্লাস সর্ষের তেল, এইসব। নেক্সট, একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ দাও, যেটা জিঙ্ক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড। তোমরা নামগুলো লিখে নিও, আমি সংকেতটা লিখে দিচ্ছি এবং মুখেও বলে দিলাম। পরবর্তী প্রশ্নতে বলছে, স্বর্ণকারদের কারখানায় উৎপন্ন বায়ুদূষক গ্যাসটির নাম কি? সেটি NO2। নেক্সট, পরবর্তী প্রশ্ন, যে কেরোসিন ও জলের মিশ্রণকে তাপ প্রয়োগ না করে কোন যন্ত্রের দ্বারা পৃথক করা হয়ে থাকে? সেটি সেপারেটলি ফানেলের সাহায্যে। ওকে, সেপারেটলি ফানেল। পরবর্তী, আয়নমুক্ত জলের ক্ষরতার মাত্রা কত? এটি হচ্ছে 0। আয়নমুক্ত জল বলতে মৃদু জলের কথাই বলছে। তার বলছে, একটি উদ্গামী পদার্থের নাম লেখো। যে ক্যালসিয়াম ক্লোরাইড, যাকে আমরা CaCl2 হিসাবে জানি, তোমরা নামটা লিখে নিও, সংকেতটা লিখে দিচ্ছি। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, MgCl2। ওকে। নেক্সট, STPতে, আচ্ছা এটা একটা ম্যাথ দিয়েছে, এর অ্যান্সারটি আমরা এখানে করে দিচ্ছি। STPতে 2.8 গ্রাম N2 এর আয়তন কত? আমরা আয়তন নির্ণয়ের জন্য মানে STPতে যেটা জানি, যে STPতে যে কোনো গ্যাসের আণবিক ভর সমান হয়ে থাকে 22.4 লিটার, যে কোনো গ্যাসের জন্য। এখানে নাইট্রোজেন N2 এর কথা বলছে, তাহলে আমাদের N2 এর আণবিক ভর নির্ণয় করতে হবে। N এর জন্য 14, দুটো N রয়েছে, তাই 14 দুগুণে 28 গ্রাম। তাহলে লিখতে পারি যে STPতে 28 গ্রাম N2 এর আয়তন কত? এই যে লিখে দিয়েছি, 22.4 লিটার। আর আমাদের প্রশ্নে চেয়েছে কি 2.8 গ্রাম N2 এর আয়তন কত? 22.4 বাই 28 গুণিতক 2.8। উপরের পয়েন্ট উঠলে নিচে একটা 10 আসবে, এদিকের পয়েন্ট উঠলে এখানে একটা 10 চলে আসবে। উপরের 28 নিচের 28 কেটে গেল,
আমরা কিন্তু এটাকে কাটাকাটি করতে পারতাম, কিন্তু কাটাকাটি করলাম না, যাতে আমাদের হিসাবের সুবিধা হয়। 10 10 গুণ করলে আমরা পাচ্ছি 100, মানে দুটো শূন্য একের পর দিয়ে দিলাম। এখন ক্যালকুলেশানটা কীরকম ইজি হবে, উপরে 224 আছে, 224 দিয়ে দিলাম, নিচে দুটো শূন্য একের পরে, তাই আমরা উল্টো দিক থেকে দুটো সংখ্যার পরে দশমিক দিয়ে দেব। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার, এত লিটার। আচ্ছা, একটু ইন্টারনেট সমস্যার জন্য ক্লাসটা মাঝে একটু অফ হয়ে গিয়েছিল, তোমাদের কোথায় ঠিক অফ হয়েছিল বুঝতে পারছি না। তো আমরা এই নিউক্লিয়াসের বলের জন্য কোন কোন কণাটি দায়ী, সেটি হচ্ছে প্রোটন ও নিউট্রন কণা। নেক্সট, আর্কিমিডিসের নীতি কি কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে প্রযোজ্য, এটি হচ্ছে না। নেক্সট বলছে একটি পরমাণুর উদাহরণ দাও যার সকল আদি কণার সংখ্যা 2। আমরা এই প্রশ্নটাকে স্কিপ করছি, এটার অ্যান্সারটি পরবর্তীতে আমি এই ক্লাসটাকে এডিট করে তোমরা এখানে না হলে নিচে দেখতে পাবে, বা তোমরা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে এর অ্যান্সারটি। নেক্সট বলছে বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পেলে শব্দের বেগের কি পরিবর্তন হয়, শব্দের বেগ বৃদ্ধি পাবে। নেক্সট, কোন রাশির মাত্রীয় সংকেত ml² T⁻⁻², সেটি কার্যের। পরবর্তী আমরা, আচ্ছা এই অঙ্কটা তোমরা দেখেছো আশা করছি। নেক্সট, পরবর্তীতে যে উষ্ণতা বৃদ্ধিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাবতার কি পরিবর্তন হয়, যে দ্রাবতাটি হ্রাস পেয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দিচ্ছে সম্পৃক্ত বাষ্প কাকে বলে। আচ্ছা, এটির অ্যান্সার আমরা এখানে তুলে দিচ্ছি। সম্পৃক্ত বাষ্প, সম্পৃক্ত বাষ্প কাকে বলে, কোনো আবদ্ধ স্থানে, কোনো আবদ্ধ স্থানে কোনো নির্দিষ্ট উষ্ণতায় সর্বাধিক যে পরিমাণ বাষ্প থাকতে পারে, তা ওই স্থানে থাকলে ওই বাষ্পকে সম্পৃক্ত বাষ্প বলে। ওকে, নেক্সট পরবর্তীতে বলছে নিউটনের কোন গতিসূত্র থেকে রকেটের উৎক্ষেপণের ব্যাখ্যা পাওয়া যায়, এটি হচ্ছে তৃতীয়। ওকে, নেক্সট, বেগ শূন্য অবস্থায় কোনো বস্তু কণার ত্বরণ থাকতে পারে, এটি হচ্ছে সত্য, কারণ যখন কোনো বস্তুকে উপরে ছোড়া হয় একেবারে বস্তুটি যতদূর যেতে পারবে ঠিক সেইখানে বেগটি শূন্য হয়ে যায়, কিন্তু ত্বরণ তার থাকে। ওকে, নেক্সট বলছে 9 গ্রাম জলে মোট পরমাণুর সংখ্যা কত। আচ্ছা, এটি একটু ক্যালকুলেশন করে দেখিয়ে দিই। 9 গ্রাম জলে মোট পরমাণুর সংখ্যা কত। আমরা জানি যে জলের সংকেত হয়ে থাকে, বা জলের সংকেত যেটি হয় H2O, এর আণবিক ভর, জলের আণবিক ভর হয়ে থাকে কত, H1, দুটি H রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, প্লাস O এর আণবিক ভর 16, তাহলে 1 2 2 প্লাস 16 আমরা পাচ্ছি 18, এটি হচ্ছে গ্রাম। তো এই 18 গ্রাম জলের মধ্যে 18 গ্রাম জলের মধ্যে কয়টি অণু রয়েছে, 3টি,
কারণ এইচ দুটি আর ও একটি, তাহলে আমরা টোটাল পাচ্ছি কি মধ্যে 3টি অণু আছে। একটি অণুতে পরমাণুর সংখ্যা থাকে পরমাণুর সংখ্যা সমান 6.022 ইন্টু 10⁻23টি একটি অণুতে। তাহলে 3টি অণু রয়েছে, 3টি অণুতে পরমাণুর সংখ্যা তাহলে কত থাকবে? 3 গুণিতক 6.022 ইন্টু 10⁻23টি। আচ্ছা দেখো, এখানে আমরা 3টি অণু ধরেছি, আর এই 3টি অণু থাকে কত গ্রামের মধ্যে? 18 গ্রামের মধ্যে। তাহলে আমি কি বলতে পারি যে 3টি অণু সমান 18 গ্রাম জলের 18 গ্রাম জল বলা যেতেই পারে। তো ওই জিনিসটাই আমরা এখানে করব, যে 18 গ্রাম জলে পরমাণুর সংখ্যা কত? এটাই হয়ে যাচ্ছে 3 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। আমাদের প্রশ্নে বলেছে কি 9 গ্রাম, তাহলে 9 গ্রাম জলে পরমাণুর সংখ্যা সমান 3 গুণিতক 6.022 গুণিতক 10⁻23 বাই 18 গুণিতক এদিকে 9, ঐকিক নিয়মের মতো। 9 একে 9, 9 দুয়ে 18, 2 দিয়ে কাটলে 2 একে 2, 2 তিনে 6, দশমিককে দশমিক চলে এলো, 0 চলে এলো, 2 একে 2, 2 একে 2। আচ্ছা, এটা একটু জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে একটু ছোট ছোট করে দিচ্ছি, ঠিক উল্টো দিকে। তো মোবাইলটা ঘুরিয়ে নাও। যেটা ক্যালকুলেশান করলে এই যে 3-এর সঙ্গে 3.011কে গুণ করলে আমরা পেয়ে যাব 9.033, মানে 3 3-কে 9 পয়েন্ট আসছে, এদিকে 3 একে 3, 3 একে 3, 3 0 0। আচ্ছা, ইন্টু 10⁻23 যেমন ছিল তেমন আছে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমরা বলতে পারি যে 9 গ্রাম জলে মোট পরমাণুর সংখ্যা কত? যে 9.022 ইন্টু 10⁻23। ওকে, আচ্ছা, সেখানে আমরা কিছু কি কোশ্চেন ছেড়ে এসেছি? হ্যাঁ, অবশ্যই রয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে আমরা 16টা করলাম। 17টা কি বলছে? যে 1 কেজি ডাব্লুটি ওয়েট বল কত ডাইন বলের সমান? এটি হয়ে থাকে যে 9.8 ইন্টু 10⁵ ডাইন। নেক্সট, কখন চলমান কণার সরণের মান অতিক্রান্ত দূরত্বের সমান হয়ে থাকে? এখানে লিখব যখন বস্তুটি একটি সরল রেখায় যায়। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন 18তে বলছে কোনো পরমাণুর n কক্ষে 3টি ইলেকট্রন উপস্থিত, তাহলে পরমাণুর ক্রমাঙ্ক কত? আমরা কক্ষগুলো কি জানি? যে কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর করে রয়েছে। কে কক্ষে কয়টি ইলেকট্রন থাকে? 2টি। এল কক্ষে কয়টি থাকে? 8টি। এম কক্ষে কয়টি থাকে? 8টি। তারপরে এন কক্ষকে আসবে, তাহলে এন কক্ষে কয়টা বলেছে? 3টি। টোটাল সবগুলো যোগ করলে আমরা কত পাচ্ছি? যে 8 2 10, 10 8 18, 18 3 21। তাহলে এটি হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক। ওকে, নেক্সট ক্ষমতা কাকে বলে? ছোট্ট করে লিখে দিই, সময়ের সাপেক্ষে কার্য করার হারকেই ক্ষমতা বলে। আচ্ছা, এখানে করে দিচ্ছি নিচে একেবারে।
যেহেতু জায়গা রয়েছে। যে সময়ের সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলে। নেক্সট বলছে কিলোওয়াট ও হর্স পাওয়ারের মধ্যে সম্পর্ক। 1 কিলোওয়াট সমান হয়ে থাকে 1.34 হর্স পাওয়ার। নেক্সট HNO3 প্রস্তুতিতে, আচ্ছা এটি হচ্ছে ডান স্তম্ভ বাম স্তম্ভ দেখে নেব। প্রস্তুতিতে কি ব্যবহার হয়ে থাকে? HCl। নেক্সট বলয় পরীক্ষা হয়ে থাকে HNO3। রঞ্জন শিল্পে ব্যবহৃত হয় H2SO4। সাবান উৎপাদনে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে NaOH। পরবর্তী, আচ্ছা এখন আমরা মোটামুটি 2-এর দাগ সব কিছু কমপ্লিট করলাম। নেক্সট সংক্ষিপ্ত উত্তর দাও 3.1 কি বলছে? যে নির্ভরতা ও সুভেদিতার ভিত্তিতে ভালো তুলা যন্ত্রের আবশ্যকীয় গুণাগুণগুলি লেখো। তো যে নির্ভরতা কি হয়ে থাকে? নির্ভরতার উপর নির্ভর করে এই 4 নম্বর পয়েন্টটি হয়ে যাবে, এবং সুভেদিতার উপর নির্ভর করে 1 ও 2। আচ্ছা পারলে এই 3টাও দিয়ে দিও, কোনো অসুবিধা নেই। নেক্সট পরবর্তী প্রশ্ন, অথবাতে বলছে ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্বের মধ্যে পার্থক্য। এই যে ঘনত্ব এবং আপেক্ষিক ঘনত্ব, আপেক্ষিক ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্ব জিনিসটা একই। পরবর্তী প্রশ্নতে 3.2 প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে থাকে? এই যে 1, 2, 3 তিনটি পয়েন্ট খুব সুন্দরভাবে তুলে ধরেছি, দেখে নিও। যেখানে বলছে অপসারিত তরলের আয়তন, তরলের ঘনত্ব, অভিকর্ষজ ত্বরণ। নেক্সট, আচ্ছা 3.3তে বলছে রৈখিক ভরবেগের সংরক্ষণের নীতি থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রের প্রমাণ করো। এই যে নিউটনের ভরবেগের সংরক্ষণ নীতিটি ব্যবহার করা হয়েছে, যেটা আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ নামে জানি, এবং হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। এই যে প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, তাই একে মাইনাস চিহ্ন দ্বারা উল্লেখ করা হলো। নেক্সট, আচ্ছা এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। 150 গ্রাম ভরের একটি ক্রিকেট বলের বেগ 20 মিটার সেকেন্ড ইনভার্স। একজন ফিল্ডার, এটি হচ্ছে ইনভার্স হবে, একজন ফিল্ডার 1/10 সেকেন্ডে বলটিকে থামায়। ফিল্ডারটির কত বল প্রয়োগ করেছে? প্রথমত আমাদের কাজ যে প্রশ্নে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আগে তুলে নেওয়া। 150 গ্রাম ভর মানে m সমান বলেছে 150 গ্রাম। বলছে একটি ক্রিকেটার বলের বেগ 20 মিটার সেকেন্ড ইনভার্স, মানে ইউ বেগে আসছে। ইউ মানে প্রাথমিক বেগ, এটি হচ্ছে 20 মিটার সেকেন্ড ইনভার্স। নেক্সট বলছে ফিল্ডার এত সেকেন্ডে, টি সমান 1/10 সেকেন্ডে বলটিকে থামায়। তাহলে যখন থামিয়েছে অন্তিম বেগ v সমান 0, থামিয়ে দিয়েছে যেহেতু কি তার বেগ 0। বলছে ফিল্ডারটির কত বল প্রয়োগ করেছে, এফ সমান জিজ্ঞাসা চিহ্ন, এফ এর মান চাইছে। আমরা এফ এর একটা সমীকরণ জানি যে এফ সমান এম এ। তাহলে এম এর মান কত? আচ্ছা এখানে দেখো, এটা হচ্ছে সিজিএস এককে দেওয়া হয়েছে, মিটার পার সেকেন্ড এটা এসআইতে দিয়েছে, সেকেন্ডও এসআইতেই দেওয়া রয়েছে। তাহলে আমরা চেষ্টা করব এই গ্রামকে এসআইতে নিয়ে যাওয়ার, মানে কেজিতে নিয়ে যাব। কেজিতে নিয়ে যাওয়ার জন্য 150কে 1000 দিয়ে ভাগ করব। একটা শূন্য কেটে গেল, আমরা এখানে পেয়ে যাব 0.15 কেজি। ওকে, এখন
তাহলে এম এর মান আমাদের যেটা দাঁড়াচ্ছে যে 0.15 ইন্টু এ এর মান কিন্তু কোথাও দেওয়া নেই, তার জন্য আমরা একটা সমীকরণ ব্যবহার করব ভি সমান ইউ প্লাস এটি। দেখো এম এর মান দেওয়া রয়েছে, আমাদের লাগবে এ এর মান, এ এর মানের পরিবর্তে ইউ, টি এবং ভি এর মান দিয়েছে। আমরা এমন একটা সমীকরণ পুট করব যেখানে এই তিনটি মান দিয়ে আমরা এ এর মান পেয়ে যাব। তাহলে এই যে সমীকরণটি লিখেছি ভি সমান ইউ প্লাস এটি, এখানে এটি আমরা তো এই সমীকরণটা জেনে এসেছি যে এটি ভি মাইনাস ইউ লেখা যেতেই পারে, এই যে প্লাস ইউ যেটা ছিল অপোজিটে গিয়েছে মাইনাস আকারে। এ এর মান নির্ণয় করব, এ কে রাখলাম ভি মাইনাস ইউ বাই টি গুণ রয়েছে, এদিকে এলে ভাগ হয়ে যাবে। এখন ভি এর মান কত 0 মাইনাস ইউ এর মান কত 20, টি এর মান কত, টি এর মান 1/10, এই 10টাকে নিচে না লিখে আমরা উপরে তুলে দিচ্ছি ইন্টু 10, এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখি। 0 থেকে 20 মাইনাস করলে -20, তার সঙ্গে গুণিতক 10, আর নিচে 1 দিচ্ছি না কারণ নিচে 1-এর কোনো কাজ নেই। আমরা এখানে পাচ্ছি -200, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে মাইনাস যেহেতু রয়েছে, এ এর মান মাইনাসে হলে মন্দন হয়ে যায়, ওকে। কিন্তু এখানে আমরা এই মাইনাসটাকে বাদ দিয়ে এই শুধু 200কেই আমরা ব্যবহার করব, ওকে। এই 200-র মানটাকেই আমরা নিয়ে ইউজ করব। তাহলে এ এর মান হচ্ছে 200, এখানে পয়েন্ট উঠে গেলে নিচে 100 চলে আসবে, নিচের দুটো শূন্য উপরের দুটো শূন্য কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি 15 গুণিতক 2 সমান 15 দুগুণে 30। এর তাহলে একক হয়ে যাবে কি, মানে ফোর্স বল এর এসআই একক হয়ে থাকে নিউটন, আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট বলেছে 3.4, যে জলে এক খণ্ড কর্পূর ফেললে তা ইতস্তত ছোটাছুটি করে কেন। এই যে নিচে 3 থেকে 4 লাইনের মধ্যে উত্তরটিকে কমপ্লিট করেছি, খুব সুন্দরভাবে দেখে নিও। নেক্সট পরবর্তী প্রশ্ন, তরলের পৃষ্ঠটান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। এই উষ্ণতা, দূষণ, দ্রবীভূত বস্তুর উপস্থিতির ওপর এবং তরলের উপরিস্থিত মাধ্যমের ওপর, ওকে। আচ্ছা, আজকে আমাদের টপিক এই পর্যন্তই ছিল। এরপরে আমরা যে কোশ্চেনগুলো ছেড়ে গেছি ওই কোশ্চেনগুলো আমরা নেক্সট পার্ট 2 নিয়ে আসব, যেটা তোমাদের প্রথমেই ক্লাস রুটিন জানানো হলো, সেই রুটিন অনুসারেই তোমাদের পার্ট 2-এ বাকি যে কোশ্চেনগুলো রয়েছে ওগুলোর আমরা সমস্যার সমাধানগুলো দেখে নেব, ওকে। আর একটা বিশেষ কথা, তোমাদের এই যে ক্লাস 9-এর যে প্র্যাকটিস সেটগুলো আলোচনা শুরু করেছি, যেখানে আমরা দুটো বই চুজ করেছি, টার্গেট প্রশ্ন সংকলন এবং প্রশ্ন বিচিত্রা। আমরা একদিন টার্গেট প্রশ্ন সংকলন, তাহলে যেটা বলা হলো যে একটা প্রশ্ন সংকলন এবং আরেকটা প্রশ্ন বিচিত্রা আমরা এভাবে আলোচনা করব। আর একটি কথা, আমরা এখন যে ফাইনাল পিডিএফটা রেডি করলাম, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমাদের কাছে এই পিডিএফটিকে পৌঁছে দেওয়ার জন্য একটা টেলিগ্রাম গ্রুপ করা রয়েছে, যেখানে তোমরা এই ক্লাসের নিচেই একেবারে ডেসক্রিপশানের শেষের দিকে একটি লিঙ্ক পেয়ে যাবে, ওখানে ক্লিক করে জয়েন্ট হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার 1 থেকে 2 ঘন্টার মধ্যে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে, ওকে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করছি।